তারেক রহমান একটা অনেক বড় রাজনৈতিক দলের উনি নেতৃত্ব দিচ্ছেন। অবশ্যই তারেক রহমানকে ভাবতে হবে, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নিতে হবে। মামলা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সাজা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কেন তাকে আসার ব্যবস্থা করা হবে না? তারেক রহমান তো মামলা নিয়ে এসে কারাগারে যাবেন না। তার কারণ রাজনৈতিক মামলা, সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়ে যাবে। যেমন বিএনপির সময় যে মামলাগুলি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলাগুলি রাজনৈতিক মামলা থেকে একদিনেই যত হাজার মামলা ছিল বা যত শত মামলা ছিল, যত মামলা ছিল, সব মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। তাহলে এখানে কেন হবে না? বাংলাদেশের ব্যাপার নিয়ে, বাংলাদেশের অতীত যে আপনার স্বৈর শাসক বলেন, ফ্যাসিস্ট বলেন, গণহত্যাকারী বলেন, ওই সরকারের বা ওই সরকারের দলকে, ওই আওয়ামী লীগকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ভারত বেশি কিছু করে, আমার মনে হয় ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আওয়ামী লীগকে যদি বেশি বাড়াবাড়ি করে। আগামী 15 বছরের জন্য অন্তত তারা ভোটে যেন আসতে না পারে, এবং ফ্যাসিস্ট দল হিসাবে এই দলের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ হিসাবে, আওয়ামী লীগের নামে এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তারেক রহমান কেন দেশে আসলেন না প্রায় 2 মাস হতে চলেছে, তার প্রমাণ মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাগুলি কেন দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়েছিল, তার উপর কত অত্যাচার করা হয়েছে, সবই আপনারা জানেন। তো সেই মাহমুদুর রহমান যখন দেশে ফিরে আসলেন, তখন তাকে কারাগারে যেতে হলো। এটা একটা লজ্জার বিষয়, খুবই লজ্জার বিষয়, কষ্টদায়ক ব্যাপার, অসম্মানজনক একটা অবস্থা। মামলা ভুয়া, সাজা ভুয়া, সেই মামলাতে উনি হাজিরা দিতে আসলেন, সেখানে তাকে কারাগারে পাঠানো হলো। এটা মোটেই ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি না। তারেক রহমানের ব্যাপারে স্পষ্ট বক্তব্য, তারেক রহমানের বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল, কিছু মামলা সাজা দেওয়া হয়েছে, কিছু মামলা সাজা হয়নি। তো এখন বর্তমান সরকার যারা ক্ষমতা আছেন, তাদের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, আমার পরিষ্কার বক্তব্য যে তারেক রহমান কেন আসতে পারবেন না, তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না। ডক্টর ইউনূস সাহেবের মামলা সব প্রত্যাহার হয়ে গেল, তাহলে 111-এর মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত মামলা প্রত্যাহার হয়ে গেল। তার আইনের দোহাদি বলল, দেশনেত্রী বেগম খালেদার একটি মামলা প্রত্যাহার হলো না, সেই মামলা তাকে মিথ্যা সাজা দেওয়া হলো। আমি সরকারের কাছে আজকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম, খালিদ মহিউদ্দিন জিজ্ঞাসা করেছিল রেজওয়ানাকে, একজন রেজওয়ানাকে সিদ্দিকী নাকি ওনার নাম, চৌধুরী, যাই হোক অ্যাডভোকেট রেজওয়ানা। তো উনি বলেছেন, খালিদ মহিউদ্দিন জিজ্ঞাসা করেছেন যে তারেক রহমান কবে আসবেন, তারেক রহমান আসতে পারবেন কিনা, তারেক রহমান না আসলে কি নির্বাচন হবে না, এরকম একটা কথাবার্তা। উনি বলেছেন যে আমরা কোন ব্যক্তিকে নিয়ে আমরা চিন্তা করি না, রাষ্ট্রের মতো চলবে। আমি পরিষ্কার করে বলতে চাই, তারেক রহমান ব্যক্তি নন, তারেক রহমান একটা প্রতিষ্ঠান। তারেক রহমান একটা অনেক বড় রাজনৈতিক দলের উনি নেতৃত্ব দিচ্ছেন। অবশ্যই তারেক রহমানকে ভাবতে হবে, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নিতে হবে। মামলা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সাজা অটোমেটিক বাতিল হয়ে যাবে। শুধু তারেক রহমান না, আমাকে তো বিগত সরকার সর্বপ্রথম সাজা দিয়েছে, নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে। আমার মামলাও কিন্তু প্রত্যাহার হয়নি, লক্ষ লক্ষ মামলা প্রত্যাহার হয়নি। সব মামলা রাজনৈতিক মামলা। সরকারকে বলবো সমস্ত রাজনৈতিক মামলা কিভাবে প্রত্যাহার করা যাবে, প্রত্যেক দিন আমরা করতে যে আমার 1 তারিখে যেমন হাজিরা আছে, যেতে হবে। আমি হয়তো টাইম পিছন দেবো, যাবো না এখন, তার মামলা মিথ্যা। আমি যেমন বলেছিলাম সরকার অবৈধ, সরকার মানি না, সরকার বিচার মানি না, সরকার সাজা মানি না, আমি গ্রেপ্তার হব না, আমি পালিয়ে থাকবো না, সরকার পারলে আমাকে ধরে নিয়ে যাক। আমার বক্তব্য খুব সহজ। অতএব এই সরকারকে বলবো তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নিলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন, এবং তারেক রহমান আইনের মধ্যে দিয়ে আসতে চান। মামলায় মাথা নিয়ে তো আপনারাও আছেন, এবং মাহমুদুর রহমান আমরা মামলা মাঠে নিতে, আমরা বাংলাদেশের ভিতরেই আছি, আমরা তো মামলা মাঠে নিয়ে বাংলাদেশের ভিতরেই আছি। উনি তো মহানায়ক, মানে একই দলের হতে পারে, একই দলের হতে পারে। আমার কথা হলো যে আমরা তো মামলা নিয়ে আগেই ভিতরে ছিলাম, বারে বারে জেলে গেছি, বারে বারে বের হয়েছি, আবার আমরা আছি। তারেক রহমান তো আমাদের দেশে নয়, বাইরে। উনার মামলাটা তো ওই রাজনৈতিক মামলা, তো উনার মামলা কেন প্রত্যাহার হবে না, কেন তাড়াতাড়ি করে স্পেশাল আপনার নজর দেওয়া যাবে না কেন?
কেন তাকে আসার ব্যবস্থা করা হবে না? তারেক রহমান তো মামলা নিয়ে এসে কারাগারে যাবেন না। তার কারণ রাজনৈতিক মামলা, সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়ে যাবে। যেমন বিএনপির সময় যে মামলাগুলি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সব মামলাগুলি রাজনৈতিক মামলা থেকে একদিনেই যত হাজার মামলা ছিল বা যত শত মামলা ছিল, যত মামলা ছিল, সব মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। তাহলে এখানে কেন হবে না? এর মানে প্রথম আপনি কি কথা। মনে করেন যে এই সরকার উদ্দেশ্যপ্রণীতভাবে বিএনপি মামলাগুলো প্রত্যাহার করছে না? এর না না, পেছনে কি সরকারকে কারণ? করতে হবে তো, উদ্দেশ্যের মধ্যে করছি কিনা আমি জানি না। সরকারকে একটা নিয়ম বের করতে হবে। আমরা মিথ্যা মামলায় কেন আমরা সাজা খাটবো? কেন আমাদের মামলা থাকবে? কেন প্রত্যাহার হবে না? এটা প্রশ্ন। এই আন্দোলন তো আমাদের অবদান আছে নাকি? আমাদের কোনো অবদান নেই? আমরা যে 15.5 বছর হাজার হাজার মানুষ আমাদের মারা গেল, আহত হলো, এই বিগত আন্দোলনের বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের সবচেয়ে বেশি লোক মারা গেছে, আমাদের হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে, কারাগারে গেছে, অত্যাচারিত নির্যাতিত হয়েছে, রিমান্ডে গেছে, আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তা আমরা এখনো তাহলে আমরা মিথ্যা মামলার আসামি আমরা কেন থাকবো? এটার প্রথম কথা। আপনার দ্বিতীয়ত উত্তর হলো ভারতের ব্যাপারে যেটা বললেন, ভারত ততদিন পর্যন্ত বিএনপি বা বিরোধী দলকে মনে করেনি যে এই দেশে আওয়ামী লীগের বাইরে আর কেউ রাষ্ট্রীয় ক্ষমতা কোনদিন আসবে, সেজন্য বিরোধী দলের সাথে সম্পর্ক করতে হবে, এটা ভারত ভাবেনি। ভারত ভেবেই ছিল আমরা আওয়ামী লীগকে আজীবন আমরা ক্ষমতায় রাখতে পারবো। তার জন্য যত ধরনের ষড়যন্ত্র, সব ধরনের ষড়যন্ত্র ভারত করেছে। 14 সালের নির্বাচনের কথাও দেখেন, সুজাতা সিং এসেছিল। 18 সালের নির্বাচন বলেন, 24 সালের নির্বাচন, সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয় সুষ্ঠু নির্বাচন হয়েছে। মিথ্যা, মহামিথ্যা। ভারতের কাছে আমার বক্তব্য, আমাদের দলের মহাসচিব বলেছেন, ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন, বিএনপি অফিসে এসেছিলেন, কথা হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন যে হ্যাঁ, ভারত এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক করা যাবে না, কারণ আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা সহসা ফিরে আসতে পারবে না। এখন যদি ভারত মনে করে থাকে, ভারতের মনে করে থাকে যে আওয়ামী লীগকে আবার পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য আমি 10 লক্ষ সৈন্য পাঠাবো, তাও সম্ভব না, অসম্ভব ব্যাপার। বরঞ্চ বাংলাদেশের ব্যাপার নিয়ে, বাংলাদেশের অতীত যে আপনার স্বৈর শাসক বলেন, ফ্যাসিস্ট বলেন, গণহত্যাকারী বলেন, ওই সরকারের বা ওই সরকারের দলকে, ওই আওয়ামী লীগকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ভারত বেশি কিছু করে, আমার মনে হয় ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আওয়ামী লীগকে যদি বেশি বাড়াবাড়ি করে। তার কারণ আওয়ামী লীগ লুট না করতো, টোটাল নষ্ট করে দিয়েছে। এদেশের মানুষের নীতি, নৈতিকতা, অর্থনীতি, সমাজনীতি কিচ্ছু রাখে নাই, সব নষ্ট করে দিয়েছে। সেই দলের একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে পালিয়ে যায়নি। পৃথিবীর ইতিহাসে একটি দল সরকার থেকে চলে গেলে সেই সরকারের সমস্ত মন্ত্রী পালিয়ে যায়, এর নজির পৃথিবীর কোথাও নেই। এই বাংলাদেশে আছে। সেই দলকে আবারও ক্ষমতা আনার যদি চেষ্টা করে থাকে, এটা তাদের এই আশা কোনোদিনও সুফল হবে না। যদিও ভারত ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে, সামাজিক ভাবে, আপনার প্রশাসনিক ভাবে, সচিবালয় দিয়ে, বিচারালয় দিয়ে কু করার চেষ্টা করেছে। এই কু করে এখান থেকে পার পাওয়া যাবে না। একটা কথা বলতে চাই যে আমরা খুবই পরিষ্কার ভাবে বলতে চাই, আসিফ নজরুল যেটা বলেছে বা আলোচনা যেটা এসেছে, আমি পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসাবে মানবতা বিরোধী কাজ করেছে, অপরাধ করেছে। শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধা পর্যন্ত হত্যা করেছে। প্রায় 1500-র বেশি, 1600-র মতো লোক এখন পর্যন্ত আমাদের কাছে কম বেশি শহীদ হয়েছে। 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে, 5 শতাধিক মানুষ অন্ধ হয়েছে, হাজার হাজার মানুষ এখন পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। এইরকম একটা দলকে নিয়ে যদি ক্ষমতা আনার চিন্তা ভাবনা করে থাকে, তাদের পক্ষে কথা বলে থাকে, তাদের পরিণতি খুব ভালো হবে না, এদেশের ছাত্র জনতা মানবে না। আমি বলি, আওয়ামী লীগ 15 বছর এদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। যে ছেলেটার বয়স 5 বছর ছিল বা 10 বছর ছিল, সেই ছেলেটা এ পর্যন্ত ভোট দিতে পারেনি। 2014 সালে পারেন নাই, 18 সালে পারেন নাই, 24 সালে পারেন নাই। এই দলকে আগামী 15 বছরের জন্য অন্তত তারা ভোটে যেন আসতে না পারে, এবং ফ্যাসিস্ট দল হিসাবে এই দলের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ হিসাবে, আওয়ামী লীগের নামে এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যেমন হিটলারের দল পারে নাই, বিভিন্ন দেশে স্বৈর শাসকদের দল পারেনি, বাংলাদেশেও তাই করতে হবে। আপনার প্রশাসনে দেখেন আপনি কোন পর্যায়ে গেছে, সমস্ত পর্যায়ে। আমি আপনাদের টক শোতে বলেন তো,
এটা তো বাইরে টক শো, বাইরে থেকে তো ভার্চুয়াল। এখানেও কি আওয়ামী লীগের অংশগ্রহণ করে? তা করার মতো তাদের সামর্থ্য নাই, কথা বলার মতো জায়গা নেই। কোন উত্তর দিবে, কোন পক্ষে বলে, কিসের পক্ষে বলে, কোন যুক্তি দেবে, দেওয়ার সুযোগ নাই। আমি টেলিভিশনে চ্যালেঞ্জ করেছিলাম, চ্যানেল আই গিয়ে, এখানে যদি আমার পাশে একজন যদি আওয়ামী লীগের এমপি আসতে পারে, এসে যদি আমার সাথে টক শো করতে পারে, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে দেবো। আমার বেঁচে থাকার মতো রক্ত আমি শরীরে রাখবো না। আওয়ামী লীগের এমপি না, আওয়ামী লীগের একজন নেতা যারা টক শো করতো, একজন যদি আমার সাথে টক শোতে আসতে পারে এখানে, বা আমার সাথে বা যে কোনো দলের সাথে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কেটে নিবে, আমার চোখ অন্ধ করে দিবে, তাও আমি মেনে নেবো। আওয়ামী লীগের একজন নেতা এসে টক শোতে বলুক যে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে, আওয়ামী লীগের দেশের নির্বাচনের অধিকার আছে, যদি বলতে পারে। এই বলার মতো সুযোগ কারণ নেই। শুধু তাই না, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে, বিভিন্ন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, এমন দলীয়করণ তারা করেছে। পুলিশ প্রশাসন, পুলিশ আপনারা থানা ছেড়ে লুঙ্গি পরে, গেঞ্জি পরে তারা সেখান থেকে পালিয়ে গেছে। কোন জায়গায় নিয়ে গেছে বলেন তো? একজনের কাছে এখন পুলিশ, আপনি ঢাকা শহরে 8টার পরে কোনো পুলিশ পাবেন না, ট্রাফিক পাবেন না, এমন জায়গায় নিয়ে গেছে। সেই দলকে নিয়ে আবার কেউ স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন সাখাওয়াত সাহেব দেখার চেষ্টা করেছিলেন। আমি প্রতিবাদ করেছিলাম, তীব্রভাবে মাফ চাইতে বলেছিলাম, মন্ত্রণালয় থেকে চলে যেতে বলেছিলাম। উনি বলেছিলেন 20 বছর বিএনপি কিছুই করতে পারে নাই, আগে ছাত্রদের আন্দোলনে 20 বছর কিছু করতে পারতো, আমাদের এত লোক মারা গেল কেন, এত লোক আহত হলো কেন, কেন আমরা জেলে গেলাম, কেন টেলিভিশনে বলতো সরকার যে বিএনপি জামাত করছে, কেন বলে নাই কথা? তাহলে দাবিদার, জামাতের দাবিদার তো জোরকে দাবিদার হলে তো হবে না। জামাত তো জামাত শোনেন, জামাতের ইসলামী ছাত্র শিবির, জামাতে তো 15 বছর আন্দোলন ছিল, জামাত এটা বলতে পারে না যে 15 বছর কিছুই করতে পারে নাই বিএনপি। জামাত ছিল এর সাথে। জামাত এখন যে দাবিটা করছে, এই দাবিটা মহা ভুল দাবি, একেবারে অযৌক্তিক দাবি। যেমন তারা বলছে যে 158 জন সমন্বয়কের ভিতরে তারা 108 জন হতে পারে। এই 108 জন কেন? কারণ ইসলামী ছাত্র শিবির বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নাই, করতে পারেনি। ছাত্র দলও যেমন পারেনি। ছাত্র দলের নেতৃত্ব যেহেতু ওপেন রাজনীতিরা আছে, পার্টি অফিসে বা বিভিন্ন জায়গায় তারা রাজনীতি করেছে, মিছিল করে, তারা চিহ্নিত, যে কারণে তারা সমন্বয় হতে পারেনি। শিবির যদি শিবির নামে পরিচিত হয়ে যদি ক্যাম্পাস যেমন আছে, বিশ্ববিদ্যালয় সভাপতি বেরোচ্ছে, সাধারণ সম্পাদক বেরোচ্ছে, তারা যদি শিবির হিসাবে পরিচিত থাকতো ক্যাম্পাসে, এই সেটা শিবির, তাহলে অবশ্যই সমন্বয়ক হিসাবে সব ছাত্ররা তাদেরকে মেনে নিত না। তারা সাধারণ ছাত্রদের বেশে তারা সেখানে সমন্বয়কে অবস্থান নিয়েছিল। এখন প্রশ্ন ওঠে, আমি করি শিবির, আমি যখন ছাত্রদের মিছিলে গিয়ে বলবো 1টা 2টা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, আমি যদি সেই স্লোগান দিয়ে থাকি বা সেই স্লোগানের সাথে তাল মিলিয়ে থাকি, বা আমি যদি উচ্চারণ করে থাকি বা মিছিলে গিয়ে থাকি, তাহলে আমি কি আমার নীতির প্রতি আমি অবিচল ছিলাম? আমি সরকারের ভয়ে, সরকার ছাত্র ভয়ে আমি ছাত্রলীগ করে থেকে এখন যদি আমি বলি আমি শিবিরের সাধারণ সম্পাদক, এটাকে নৈতিকতা হবে? নৈতিকতা পড়বে? সেদিন তাই একজন ভদ্রলোক টকশোতে বলেছিলেন, আমরা বহুদিন ধরে আমরা সব সাজিয়েছিলাম সরকার পতন আন্দোলনের জন্য। মহামিথ্যা। সরকার পতন আন্দোলন আমরা চিন্তা করেন নাই, সাধারণত দূরের কথা। যদি এই কোটা সংস্কার যে আন্দোলন ছিল সেটা যদি সেদিন বাতিল না করতো, আবার এবার হাইকোর্ট যদি এটা ফিরে না নিত, তাহলে কি ছাত্ররা মাঠে নামতো? মাঠে নামতো? মোটেই নামতো না। তারা কি সরকার পতনের আন্দোলন নেমেছিল? নামে নাই। তারা তাদের কোটা সংস্কারের জন্য তারা নেমেছিল। প্রথম দিনে যদি 7% কোটা যেটা আপিল করার পরে সংক্ষিপ্ত রায়ের পর পূর্ণাঙ্গ রায় যেদিন দিল, ওইটা যদি প্রথম দিনেই পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত, তাহলেও ছাত্ররা ঘরে ফিরে যেত। তারা সরকার পতনের আন্দোলনে কোনো সময় চিন্তাও করে নাই, বলেও নি। আস্তে আস্তে যখন আবু সাইদ মৃত্যুর পর আস্তে আস্তে ঘনীভূত হলো, সরকারের বিভিন্ন কথাবার্তা সবকিছু মিলে সাধারণ মানুষ এই সরকারের প্রতি ছিল তাদের সাংঘাতিক ঘৃণা, ক্ষোভ। তারা মনে করছে হাজার হাজার রিক্সাওয়ালা, হাজার হাজার টেম্পো ওভার চালায়, গাড়ি চালায়, মিডিয়ার গাড়ি চালায়, তাকে জিজ্ঞাসা করে বলে স্যার বিএনপি করে এলাকায় থাকতে দেখে না। এরা মনে করেছিল রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করে বাড়ি যেতে পারে না। এরা মনে করেছিল ছাত্রদের এই আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে আমাদের এই নির্যাতনের এটা আমাদের সরকারকে পতন করাতে পারি, তাহলে পরে আমরা বাড়ি যেতে পারবো। এই বাড়ি যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, অত্যাচার, নির্যাতনের কারণে সমস্ত মানুষ সেদিন নেমেছিল। শুধু কি ছাত্ররা নেমেছিল? তাহলে মারা গেল কেন? এত সাধারণ শ্রমিক মারা গেল কেন? 63 জন ঘরে বসে থেকে নাবালক, আন্ডার এজ, তারা কেন মারা গেল?
তার মানে ছেলে গিয়েছে, তার সাথে বাবা গিয়েছে, স্কুলের ছেলে গেছে, বুঝে হোক অবুঝে তার সাথে গিয়েছে, কারণ জানে তার বাবার স্কুলের স্কুল ঠিক মতো চাকরি করতে পারে না, যে চাকরি করে সেখানে বেতন যা পায় তাদের সংসার চলে না, বাজারে গেলে খালি ব্যাগ অর্ধেক ব্যাগ নিয়ে ফিরে আসতে হয়, যে কারণে সবাই মনে করেছিল এই সরকারের পতন করতেই হবে, যে কারণে তারা নেমেছিল। এই জন্য সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, রাজনৈতিক দলগুলিকে সম্মান দিতে হবে, সাধারণ মানুষকে সম্মান দিতে হবে, পেশাজীবী শ্রমজীবী যারা মানুষ আছেন, যারা শিক্ষিত সমাজ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যাডভোকেট, তাদের প্রত্যেকের অবদান আছে এই আন্দোলনে। তাই আমি বলবো, যারা এই আন্দোলন জীবন দিয়ে এই সরকার পতনের জন্য বারবার আন্দোলন করেছে, হ্যাঁ, আন্দোলন এরকমই পিছিয়ে যায়, এগিয়ে যায়। আমরা 9 বছর এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে সর্বশেষ আমার নেতৃত্বে, আমাদের নেতৃত্বে সেদিন সফল হয়েছিল। তার মানে কি আমরাই করেছি? 82 সাল থেকে শুরু হয়েছিল এরশাদ বিরোধী এরশাদ পতনের আন্দোলন, সর্বশেষ এটা আমরা শেষ করেছি। তাই যারা জাহাঙ্গীর থেকে শুরু করে মনির হাসিব, তাদেরকেও আমরা সম্মান করেছি, তারা ওটা সৃষ্টি করে গিয়েছিল বলে আমরা শেষ করেছি। এটারও তাই ভাবতে হবে। ধন্যবাদ।